অনেকদিন আগে একুশে টেলিভিশনের জন্য আমি একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলাম। সেটার নাম ছিল মামার হাতের মোয়া। মামার হাতের মোয়া বাংলাদেশের বাংলা সাহিত্যের অনেক পরিচিত একটা বাক্য। এবং আরেকটা পাশাপাশি আরেকটা ব্যাপার রয়েছে, মামার বাড়ির আবদার। মামার হাতের মোয়া, মামার বাড়ির আবদার একেবারে কাছাকাছি ব্যাপারটা মামার হাতের মোয়ার ব্যাপারটা মনে পড়লো কেন? কারণ আমাদের বর্তমান সরকারি দলের নেতা এবং ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে গেছেন যিনি, রুহুল কবির রিজভী, তিনি একদিন আগে বললেন যে মুক্তিযুদ্ধে শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো অবদান নেই। এই কথা বললেন, কথা বলে চমক সৃষ্টি করলেন। এবার তিনি যেটা বলছেন, এবারের কথাটা অবশ্য মানে একটু কম দারুণ, মানে ওই কথাটাকে তো আমরা দারুণ ওয়াও বলেছিলাম, এবারের কথাটাকে একটু কম দারুণ বলা যেতে পারে, বরং এবারের কথাটা একটু প্রাসঙ্গিক হতে পারে। সেটা হচ্ছে তিনি শেখ হাসিনার মানে রাজনীতি করা, আগামীতে রাজনীতি করার ব্যাপারটা মামার বাড়ির আবদারের মতো তেমনটা বলছেন। শেখ হাসিনা কি মামার বাড়িতে আবদার করেছেন? মানে মামার বাড়ি, যদি আমরা বাংলাদেশটাকে তার মামার বাড়ি ধরি এখন, যেহেতু তার মায়ের বাড়ি বাংলাদেশে, সেহেতু মামার বাড়িও রয়েছে, আমরা গোটা বাংলাদেশটাকেই মামার বাড়ি ধরলাম। সেই মামার বাড়িতে মামাদের কাছে কি এরকম কোনো আবদার করেছেন যে মামা আমি রাজনীতি করতে চাই এবং আমাকে রাজনীতি করতে দেন, এরকম কি বলেছেন? আমরা জানি না। আমরা চলুন, রুহুল কবির রিজভী শেখ হাসিনার ব্যাপারে রাজনীতি করার ব্যাপারটাকে মামার বাড়ির আবদার যখন বলছেন, দারুণ এই কথাটা তিনি কিভাবে বলছেন, কোন প্রসঙ্গে বলছেন একটু জেনে দেখি। এবং সত্যি যদি এরকম মামার বাড়ির আবদার শেখ হাসিনা করে থাকেন, তাহলে টানা 15.5 বছরের শাসনে তিনি এবং তার সরকার যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডগুলোর বিপরীতে এসে এই আবদার পূরণ করা উচিত কিনা, বর্তমান সরকার সেই আবদার পূরণ করবে কিনা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, এই ভিডিওর মানে শিরোনাম কিংবা শুরুটা শুনলে অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিও সম্ভবত রুহুল কবির রিজভীর বিরুদ্ধে কিংবা বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে, কিংবা কোনো আরেকটা ভিডিও দেখলে, শিরোনাম দেখলে হয়তো মনে করবেন যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পক্ষে, এর পক্ষে, ওর পক্ষে, এরকম ভাবনা হতে পারে। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে এই ভিডিওটা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আলোচনার আদ্যোপান্ত শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা আদতে স্পেসিফিকলি লাগাতারভাবে কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে আমাদের বয়ান তৈরি করার চেষ্টা করি কিনা, সেরকম নগ্ন কোনো প্রয়াস আমাদের আছে কিনা। মানে আমাদের চেষ্টাটাকে আপনি মানে আমাদের চ্যানেলটাকে আপনি বিএনপির চ্যানেল কিংবা আওয়ামী লীগের চ্যানেল কিংবা এনসিপির চ্যানেল কিংবা ইউনুসের চ্যানেল কিংবা যে কোনোভাবে একটা ঘরানার বলতে পারেন কিনা। আমাদের প্রত্যেকটা কন্টেন্টেই আমরা মানে যেটা সমালোচনার যোগ্য সেটা নিয়েই তো মূলত কথা বলি, কিন্তু এরকমটা সম্ভবত কখনো হয়নি যে একটা পুরো কন্টেন্টে আমরা একবারের জন্য যার সমালোচনা করছি তার পৃষ্ঠে এরকম কথাও বলিনি যে এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র এবারই প্রথম না, এরকম আগেও ঘটেছে, বিভিন্ন সরকারের সময় ঘটেছে, সুতরাং এককভাবে কাউকে দোষ দেওয়ার কোনো উপায় নেই। এই কথাটা কিন্তু আমরা বলার চেষ্টা করি এবং সেই কথাটা বলার চেষ্টার মাধ্যমে আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে আমাদেরকে কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে স্পেসিফিকলি পাবেন না এবং আমাদেরকে আপনি চাইলেও কিনতে পারবেন না। চলে যাই মূল আলোচনায়। যেটা বলছিলাম, রুহুল কবির রিজভী ভাইয়ের কথা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই গর্বিত একজন স্টুডেন্ট। একটা সময় বিএনপির সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির সব থেকে পোড় খাওয়া নেতা।
বিএনপির দুঃসময়ে বিএনপিকে মাঠের রাজনীতিতে ধরে রেখেছিলেন তিনি। কিন্তু মাঝে মাঝে তার কথাগুলো একটু চটুল কথা হয়ে যায়, তার কথাগুলো একটু বেশি সমালোচনার কথা হয়ে যায়। তবে আজকের এই কথাটাকে আমি সমালোচনার কথা বলছি না, কিন্তু একদিন আগেই যে কথাটা তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই, মুক্তিযুদ্ধে শেখ হাসিনার অবদান নেই, এটা শতভাগ সত্য। কিন্তু শেখ হাসিনার পরিবার কিংবা শেখ হাসিনার পিতার অবদান নেই, এই ধরনের কথা বললে যেটা হবে সেটা হচ্ছে নিজেদের ওজন কমে যাবে। সেই ওজন কমানোর কর্মকাণ্ড আমাদের রাজনীতিবিদরা করবেন না, সেই প্রত্যাশাই থাকবে। এবার তিনি কি বলছেন? তিনি বলছেন, রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, হাসিনা দেশে ফিরে রাজনীতি করবেন যেন মামার বাড়ির আবদার। শেখ হাসিনা মানে এত বড় একটা পতনের পরেও দেশে ফিরে আবার রাজনীতি করবেন, এটাকে রুহুল কবির রিজভী অবশ্যই বলতেই পারেন যে এটা কি মামার বাড়ির আবদার নাকি। এই বলাতে কোনো ধরনের কোনো দোষ নেই। এখন এখানে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে শেখ হাসিনা মামাদের কাছে সেই আবদারটা করেছেন কিনা, কিংবা করলে কবে করলেন। এই আবদার কি লিখিতভাবে করেছেন নাকি টেলিফোন করে করেছেন? সেই টেলিফোনটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে করেছেন নাকি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তাকে করেছেন, কিংবা বিএনপির কোনো একজন নেতাকে করেছেন? আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে সেরকম কোনো খবর দেখিনি। প্রকৃত অর্থে তিনি কি বলছেন একটু ভেতরে ঢুকে, ভারত শেখ হাসিনাকে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা শুধু ভারত না, পৃথিবীর সব মানে স্টেক হোল্ডার নিজেদের স্বার্থটাই আগে দেখে। এই সত্যকে কেউ মিথ্যায় পরিণত করতে পারবে না, এটাই সত্য, এটাই বাস্তবতা। তার মধ্য থেকেই আমি আমার অধিকার কতটুকু আদায় করে নিতে পারি সেটাই হচ্ছে সাফল্য কিংবা ব্যর্থতার ব্যাপার। তিনি বলছেন যে এজন্য তাদের আগ্রাসী আকাঙ্ক্ষা পূরণ করতেই ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু এইখানে ভারতকে দোষ দেওয়ার সাথে সাথে, ভারতকে এই অপশনে দোষ দেওয়ার জায়গা রয়েছে, কিন্তু দোষ দেওয়ার সাথে সাথে আমাদের বোধহয় এটাও ভাবা উচিত যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছিল। শেখ হাসিনা কিন্তু মানে কোনো একটা স্থলবন্দর দিয়ে টুক করে পার হয়ে যাননি, সীমানা পার হয়ে যাননি। শেখ হাসিনা কোনো যাত্রীবাহী বিমানে একটি টিকিট কেটে চলে যাননি যাত্রী হিসেবে। বিমান বাহিনীর একটা স্পেশাল বিমান তাকে দিল্লিতে নির্দিষ্ট জায়গায় রেখে আবার সেই বিমান ফিরে এসেছে। সুতরাং একপাক্ষিকভাবে যদি আপনি ভারতকে দোষ দেন তাহলে আমার মনে হয় যে পদ্ধতিগত একটা ভুল থেকে যাবে। তিনি নির্বাচন ভবনে ওই প্রেসিডেন্টের নমিনেশন পত্র জমা দিয়েছেন, সেই প্রাক্কালে কথা বলেছেন। তিনি বলেছেন তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপরে দাঁড়ানো সরকার। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই তাকে বিচারের মুখোমুখি করার জন্য। তিনি প্রত্যাবর্তন শব্দটা ব্যবহার করলেন। আমি জানি না যে রূপালী বাংলাদেশ শব্দটাকে মিসলিড করলো কি, ভুল শব্দ প্রয়োগ করলো। প্রত্যার্পণ লিখতে গিয়ে তারা কি প্রত্যাবর্তন লিখলো, নাকি রুহুল কবির রিজভী নিজেই প্রত্যাবর্তন শব্দটা ব্যবহার করলেন? প্রত্যাবর্তন শব্দ যদি ব্যবহার করে থাকেন তিনি সচেতনভাবে, তাহলে কিন্তু মহাসর্বনাশের ব্যাপার। কারণ বর্তমান সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণের চেষ্টা করছে প্রত্যার্পণ চুক্তির আওতায়। আর প্রত্যাবর্তন মানে তিনি নিজে যেটা ফিরতে চাচ্ছেন বীরত্ব দেখিয়ে, সেই বীরত্ব দেখানোর ব্যাপারটা নিশ্চয়ই রুহুল কবির রিজভী সমর্থন করবেন না। আমার মনে হয় যে তিনি মিস্টেকলি এই কথাটা বলেছেন। বিএনপির এই নেতা বলেছেন ভারত শেখ হাসিনাকে আত্মীয় মনে করে, কারণ শেখ হাসিনা ভারতের মনমতো সব কিছু করতেন। তিনি এদেশের সার্বভৌমত্ব বিক্রি করেছেন, তিনি ভারতের মনমতো সব কিছু করতেন। এটা তর্কের খাতিরে মেনে নিলাম, এটা হয়তো কিছু ক্ষেত্রে শেখ হাসিনা করেছেন, অনেক ক্ষেত্রেই করেছেন। ভারতকে খুশি করা তার একটা এজেন্ডা ছিল, এটা সত্য। কিন্তু শেখ হাসিনার দেশের সার্বভৌমত্ব বিক্রি করেছেন, এরকম বিক্রির দলিল কিন্তু ডক্টর ইউনূস তার 1.5 বছরে বারবার মুখে বলার পরেও এরকম কোনো চুক্তির দলিল দেখাতে পারেনি। দেশ বিক্রির চুক্তি করেছে শেখ হাসিনা, এরকম চুক্তির দলিলগুলো আমার মনে হয় জনসম্মুখে প্রকাশ করা উচিত ছিল, এবং প্রকাশ করে শেখ হাসিনার সমস্ত গোপন কিছু ফাঁস করে দেওয়া উচিত ছিল, যেন জনগণের কাছে শেখ হাসিনা কোনো ধরনের কোনো আস্থার জায়গা খুঁজে না পান, এবং রাজনীতিবিদদের আর যেন কিছু করতে না হয়, জনগণই যেন তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি। ডক্টর ইউনূসের 1.5 বছরে ঘটেনি। বিএনপি সরকারের 6 মাস কেটে গেল, এখন পর্যন্ত কিন্তু এরকম এই সার্বভৌমত্ব বিক্রি কিংবা দেশ বিক্রির চুক্তি এগুলো আমরা দেখিনি। বরং ডক্টর ইউনূস এই কথা বলে বলে নিজেই দেশ বিক্রির চুক্তি কিংবা গোলামির চুক্তি আমেরিকার সঙ্গে করেছেন। বর্তমান বিএনপি সরকার তার কুফল ভোগ করতে শুরু করেছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি আরও বলেছেন শেখ হাসিনা ফেরাউন ও নমরুদদের ইতিহাস পড়েননি।
না পড়লে শেখ হাসিনার অবশ্যই পড়ে নেওয়া উচিত। তিনি নিজেকে অনেক শক্তিশালী মনে করেছেন। আল্লাহর শক্তি এবং জনগণের শক্তিকে তিনি ভয় পাননি। শেষ পর্যন্ত সব শক্তির কাছে পরাজিত হয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। এটা সত্য কথা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার অপ্রতিরোধ্য ভাবতে শুরু করেছিল নিজেদেরকে, এবং শুরু করেছিল বলে 24-এর 5 আগস্টে তাদের পতন হয়েছে। তবে ওই পতন যে একটা ইতিহাস, সেই ইতিহাস সবারই মনে রাখা উচিত। কারণ ওই অধ্যত্ব কিংবা ওই একগুয়েমি কিংবা ভুল পথে যাওয়া যে পতন ঘটাতে পারে, এটা শুধুমাত্র কি শেখ হাসিনার বেলাতেই ঘটতে পারে? এটা তো সবার বেলাতেই ঘটতে পারে। সুতরাং ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা যেমন দেখেছি যে ডক্টর ইউনূস 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার চেষ্টা কিংবা প্ল্যান করেও তিনি কিন্তু সফল হননি। কেন? জনগণ তাকে আর সমর্থন দেয়নি, কিংবা বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার তাকে আর সমর্থন দেয়নি। তার মানে নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে। তার মানে নিজেকে অপ্রতিরোধ্য ভাবলে কিংবা নিজেকে সবার চাইতে বেশি ক্ষমতাসীন যদি কেউ ভেবে ফেলে, তার পতন হবে। সেটা শেখ হাসিনা হোক, ডক্টর ইউনূস হোক, বিএনপি হোক, যেই হোক না কেন। আমার মনে হয়, আমার প্রত্যাশা যে বিএনপি সেই পথে যাবে না। কারণ ওই ফেরাউন নমরুদদের ইতিহাস সবারই জানা উচিত, এবং সম্প্রতি এই শেখ হাসিনার পতনের ইতিহাসটাও সবারই মাথায় রাখা উচিত। তিনি আরও বলছেন, তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপরে দাঁড়ানো। আমরা শেখ হাসিনার বিচার বাস্তবায়ন দেখতে চাই। যিনি এত মানুষ হত্যা করেছেন, তিনি আবার সংবাদ সম্মেলন করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন এবং রাজনীতি করবেন। এটা যেন মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, তারা তাকে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছেন। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে ফিরবেন। ডিসেম্বরে বলেননি তো, ডিসেম্বরের মধ্যে বলেছেন, এবং রাজনীতি করতে চান এরকম বক্তব্য দিয়েছেন। এটা রুহুল কবির রিজভী বলছেন। অর্থাৎ যে কথা বলছিলাম যে তিনি বর্তমান সরকারকে কিংবা মামাদের কাউকে ফোন দিয়েছেন কিনা, আবদার করেছেন কিনা, মামার বাড়ির আবদার যেহেতু, সেই আবদার করেছেন কিনা। কিন্তু এখন জানা গেল যে আদতে তিনি ভারতীয় মামাদের কাছে থেকে ওখানে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন বলে তিনি দাবি করছেন। কিন্তু তার বক্তব্য যতটুকু পরবর্তীতে শুনেছি, তাতে তিনি ফেরার কথা বলেছেন, কিন্তু ফিরে রাজনীতি করবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এরকম কোনো কথা বোধহয় বলেননি। আমি জানি না বলেছেন কিনা। আর বললেই বা অবাক হওয়ার কিছু কি থাকবে? কারণ তিনি তো প্রত্যাশা করতেই পারেন যে তিনি ফিরবেন, আবার রাজনীতি করবেন। এটা তো হতেই পারে, এটা তিনি প্রত্যাশা করতে পারেন। এই প্রত্যাশাতে মানে অবাক হওয়ার কিছু নেই। আমরা তো গতকালকেই দেখলাম যে নেপালে সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরলেন। তার উপরে গ্রেপ্তারে পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরলেন, এবং দেশে ফিরে মানে ছাদ খোলা গাড়িতে জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত হয়ে জনগণকে শুভেচ্ছা জানালেন। এবং আজকে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পালন করবেন, দলের সম্মেলন, সেই সম্মেলনে অংশ নেবেন। সুতরাং অনেক কিছুই তো রাজনীতিতে ঘটতে পারে। এখন সেই অনেক কিছুর মধ্যে কোনটা মামার বাড়ির আবদার, আর কোনটা শ্বশুর বাড়ির আবদার, কোনটা দাদার বাড়ির আবদার, সেটা বোঝাটা খুব মুশকিল। তবে রুহুল কবির রিজভীর এই কথাটার সঙ্গে আমি আসলে অতটা আপত্তি করতে চাই না, যতটা আপত্তি করেছিলাম যে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই। এই কথাটা বলে তিনি যথেষ্ট ভুল একটা কাজ করেছেন বলেই আমি মনে করি। তার মতো একজন জাদ্রেল নেতার এই ধরনের বক্তব্য থেকে নিজেদেরকে বিরত রাখাই উচিত। তবে মামার বাড়ির আবদারের ব্যাপারটা তিনি বলতেই পারেন। রাজনীতিতে এই ধরনের কথা আসতেই পারে যে ব্যাপারটা মামার বাড়ির আবদার কিনা। তবে একটা কথা সবারই মনে রাখা উচিত যে রাজনীতিতে হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ যত বাড়বে, তত কিন্তু সংকট বাড়বে, এবং শেখ হাসিনার ওই 24-এর পতনটা ততই বেশি স্মরণ করিয়ে দেবে আমাদেরকে যে ওই ঘটনা শুধুমাত্র শেখ হাসিনার বেলাতে ঘটেছে, তার মানে আর কখনো ঘটবে না, এটা কিন্তু নয়। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।